ঠিক সেখান থেকে দাঁড়িয়ে আজকের জিরো আওয়ার দেখুন, একদিকে প্রত্যেকটা জিরো আওয়ারে আমরা আন্তর্জাতিক স্তরের বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করি শর্মিষ্ঠা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি 3.0 মোদীর সরকার গঠন করা হয়েছে, অর্থাৎ তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর কতটা দাবাং মোটে। কারণ বিষয় একটাই যে অরুণাচল প্রদেশ আমার আপনার ভারতের কাছে অরুণাচল প্রদেশ, সেই অরুণাচল প্রদেশ কিন্তু চীনের কাছে জাংদান হিসেবেই পরিচিত। কারণ এই অরুণাচল প্রদেশ যেখানে রীতিমতো সীমান্ত ইস্যুতে বারংবার ভারত চীনের সেই সম্পর্ক, আর তাতেই চীন দফায় দফায় থাবা বসিয়েছে শর্মিষ্ঠা। একদমই তাই তিথি, এবং সব থেকে বড় কথা যে বিষয়টা তুমি উত্থাপন করলে, সব থেকে বড় কথা এবার চীনের সঙ্গে সরাসরি নাম যুদ্ধে জড়াতে চলেছে ভারত। এবং শুধু তাই নয়, তৃতীয়বারের জন্য জোট সরকার তৈরি হলো, তৃতীয়বারের জন্য কিন্তু একেবারে দাবাং মোডে প্রত্যাবর্তন ভারতের, এবং কোনো রকমভাবে আপোষ নয়। এবং ভারতের সঙ্গে চীনের বিশ্বাসঘাতকতার জবাব চীনের ভাষাতেই এবার মূলত নরেন্দ্র মোদীর নয়া ভারত। কি বলা হচ্ছে, কারণ অরুণাচল প্রদেশের চীনাই নামগুলিতে উড়িয়ে দিয়ে চীনের অধিকৃত তিব্বতের 30টি জায়গায় নতুন নামকরণ কথাও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ফলে চীনকে তাদেরই কায়দায় যোগ্য জবাব দেওয়া হয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। শুরুতেই প্রতিবেদন। তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার পর কাজ করা শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকার। দায়িত্বভার গ্রহণ করে চীন ও পাকিস্তানের সাথে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানই প্রধান লক্ষ্য বলে জানিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবার এক ধাপ এগিয়ে নয়া ভারতের আরও একবার প্রমাণ দিল তৃতীয় মোদী সরকার। অরুণাচল প্রদেশে চীনের নাম পরিবর্তন নিয়ে কৌশলগত জবাব দিতে তিব্বতের 2 ডজনের বেশি জায়গার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিল ভারত। এই পদক্ষেপের মধ্য দিয়ে ভারত তার নিজের ঐতিহাসিক ও ভৌগোলিক অবস্থানকে জোরদার করার পাশাপাশি চীনকে প্রতিহত করার বার্তা দেওয়ার চেষ্টা করেছে বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মহল। 2024 সালের মার্চ মাসে চীন নিজেদের ক্ষমতা জাহির করতে অরুণাচল প্রদেশের 30টি স্থানের জন্য প্রমিত নামের চতুর্থ তালিকা প্রকাশ করে, যেখানে ভারতের অরুণাচল প্রদেশকে জাংমান বলে চিহ্নিত করা চীন 11টি বসতি এলাকা, 12টি পাহাড়, একটি উপত্যকা, একটি হ্রদ ও গিরিপথ এবং 4টি নদীর নাম পরিবর্তন করেছিল। চীনের এই আগ্রাসন যে অরুণাচল প্রদেশের আম জনতা ভালোভাবে নেয়নি, তা অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল ভোটে জয়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। চীনের এই আগ্রাসনের জবাব দিতে এবার ভারতীয় সেনাবাহিনীও সক্রিয়ভাবে অরুণাচল প্রদেশের স্থানগুলির জন্য চীনা নামগুলিকে উড়িয়ে দিয়েছে, এবং ভারতীয় সেনা নয়া মানচিত্রে চীন অধিকৃত তিব্বতের 30টি জায়গার নতুন নাম থাকবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। ভারতীয় ভাষার ঐতিহাসিক রেকর্ড থেকে তাদের প্রাচীন নামগুলি পুনরুদ্ধার করে তিব্বতের 30টি জায়গার নামকরণ করা হচ্ছে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 10 বছরে যে নয়া ভারত বিশ্বের দরবারে উন্মোচিত হয়েছিল, সেই ধারা তৃতীয়বার শপথ নেওয়ার পরেও যে অব্যাহত থাকছে, দায়িত্বভার গ্রহণ করে সেই বার্তা দিল মোদীর 3.0 সরকার। চীনকে বিশ্বস্ত জাতি বলে মানতে নারাজ ভারতীয় প্রাক্তন সেনাকর্তারা 1954 সালের পঞ্চশীল চুক্তি লঙ্ঘন করার পাশাপাশি একাধিকবার আগ্রাসন নীতির জন্য চীন ভারতের সাথে বিশ্বাসঘাতকতার কাজ করেছে। ফলে চীনকে এবার চীনের ভাষাতেই নয়া ভারত জবাব দিতে চাইছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। ক্যালকাটা নিউজ। প্রতিবেদনে আমরা যা দেখলাম, শুধু তাই নয়, একেবারে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ সম্ভব হয়ে গিয়েছে। 1 মিনিটের সময় নষ্ট নয়, কারণ পড়শি দেশ গত কয়েকদিন ধরে যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছিলাম, যে কখনো পাকিস্তান, কখনো চীন, এবং তাদের যে আগ্রাসী মনোভাব, শুধু তা নয়, একের পর এক জঙ্গি হামলার ঘটনা, পাকিস্তানের মদত, এক্ষেত্রে আর রেয়াত করা সম্ভব নয়। এর আগেও বারবার ভারত কিন্তু নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল যে কোনো রকম ভাবে যদি রীতিমতো হামলা করা হয় তার যোগ্য প্রত্যুত্তর ভারত তো দেবে। এবার রীতিমতো চীনকে কৌশলগতভাবে জবাব দিচ্ছে ভারত। কেন এই কথা বলা হচ্ছে দেখুন, কারণ চীনকে তাদেরই কায়দায় তৃতীয়বার দায়িত্ব নিয়ে দাবা মোডে মোদী সরকার। তৃতীয়বার দায়িত্ব নেওয়ার পর রীতিমতো কৌশলগতভাবে যে আগ্রাসী মনোভাব, তাতে কড়া জবাব দিতে চলেছে ভারত। তিব্বতের যে 30টি জায়গার নাম পরিবর্তন করা হয়েছিল চীনের তরফ থেকে, এবার তার পরিবর্তন করতে যাওয়ার সিদ্ধান্ত। কারণ গত মার্চেই আমরা দেখেছি যে 30টি স্থানের নাম পরিবর্তন করেছিল চীন, এরপর নিজের সহাবস্থানে ফিরতে চলেছে ভারত। পাল্টা চীন অধিকৃত তিব্বতের 30টি জায়গায় ভারতীয় ভাষায় নামকরণ হবে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবরে চীনের আগ্রাসনের যোগ্য জবাব দেওয়ার এই প্রক্রিয়া, এটা নিয়েই আমরা আজকের জিরো আওয়ারে আলোচনা করতে চাইব শর্মিষ্ঠা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। আমি শুরুতেই দেবাশিস বাবুকে স্বাগত জানাবো এবং যে ছবিগুলো একে একে আসতে শুরু করেছে, একটা প্রথম প্রশ্ন দেবাশিস বাবুর কাছে রাখবার চেষ্টা করব। দেবাশিস বাবু, এর আগেও 3 দফায় 2024-এর মার্চ বাদ দিলে এর আগেও 3 দফায় এই নামকরণের প্রক্রিয়া, নাম বদলে দেওয়ার প্রক্রিয়া চীন চালিয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি সীমান্ত সমস্যা গুরুতর একটি সমস্যা, কারণ নিয়ন্ত্রণ রেখাকেই সীমান্ত রেখা বলে দাবি করা চীনের ক্ষেত্রে এই মুহূর্তে ঠিক কি পজিশন নেওয়া হচ্ছে? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা এলএসি রয়েছে, সেটা চীন এলএসি কে কখনো মর্যাদা দেয়নি। এলএসি যে নীতিমালা সেটা ভঙ্গ করেছে, সেটা আমরা বিভিন্ন সময়ে দেখেছি। এবং ভারত যে বন্ধুত্বের বার্তা দিয়েছিল পঞ্চশীলের নীতির মধ্য দিয়ে, এবং পরবর্তীকালে হিন্দি চীনি ভাই ভাই, কিন্তু চীন তার প্রত্যুত্তরে আমাদের আক্রমণ করেছে 1962 সালে, 1964 সালে। এবং ম্যাকমোহন লাইন যে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছিলেন, সেই ম্যাকমোহন লাইন অস্বীকার করেছে। যে ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যকার সীমানা নির্ধারণকারী সীমানা, এবং সেখানে এই চীনের যে আগ্রাসন নীতি বহিঃপ্রকাশ ঘটেছিল 1960-এর দশকের প্রথমে, এবং চীন দাবি করেছিল তার হারিয়ে যাওয়া তার যে টেরিটরি সেটা পুনরুদ্ধার করার জন্য সে আক্রমণ করেছে। কারণ ব্রিটিশরা যে ম্যাপ এঁকেছিল সেটা চীনের কিছু ভূখণ্ড ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। কিন্তু তারপরেও ওই ঘটনার পরেও ভারত বিভিন্ন সময় চীনের সাথে শান্তি বৈঠক করেছে, সীমানা মীমাংসার জন্য বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে, কয়েকশো মিটিং হয়েছে, এগ্রিমেন্টস হয়েছে, সমঝোতা হয়েছে। তারপরেও চীন ক্রমাগত শুধু সিয়াচেন এলাকা থেকে শুরু করে গালওয়ান, অরুণাচলের তাওয়াং, শুধু তাই নয়, চীনের যদি নাগরিকদের পাসপোর্ট দেখা যায়, তাহলে দেখা যাবে তাদের পাসপোর্টের একটা অংশে যে ম্যাপ থাকে, চীনের ম্যাপ, সেখানে অরুণাচল প্রদেশের একটা অংশের অন্তর্ভুক্তি করে ম্যাপটা করা হয়েছে, দেওয়া হয়েছে ইন্টেনশনালি, যাতে করে এই দাবির মাধ্যমে তারা প্রমাণ করতে পারে অরুণাচল প্রদেশ তাদের অংশ। এবং বেশ প্রায় 2 দশকের কাছাকাছি সময় আগে যখন অরুণাচল প্রদেশের কোন একটা ডেভেলপমেন্টের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে ভারত লোন চাইছিল, তখন চীন তার বিরোধিতা করেছিল। কারণ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে চীন একটা প্রধান গুরুত্বপূর্ণ অংশীদার বা সিদ্ধান্ত গ্রহণকারী শক্তি। চীন বলেছিল এটা ভারতের অংশ, তাই ভারত এটা চীনের অংশ, ভারত কেন সেই উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে টাকা চাইবে। এবং তখন প্রতিভা প্যাটেল ছিলেন ভারতের রাষ্ট্রপতি, তখন তিনি অরুণাচল প্রদেশের যেতে বিরোধিতা করেছিল যে চীনের কাছ থেকে ভিসা নিতে হবে। এইভাবে যে বারবার অপমান করেছে ভারতকে, তাই গালওয়ান ইনসিডেন্টে অবশ্যই ভারত জবাব দিয়েছিলেন। 2017-তে যখন ডোকলাম ইস্যু হয়েছিল ভুটানে, তখনও একটা জবাব দেওয়ার চেষ্টা করেছে। এবং এখন এটা পুরো অ্যাসার্টিভ ওয়েতে ভারত করছে। কারণ হচ্ছে বারবার যদি ভারতের সীমানাগত মানচিত্র পরিবর্তন করার চেষ্টা করে, নামকরণ পরিবর্তন চেষ্টা করা হয়, তাহলে ভারতের এই যে আপোষ বা আবেদন নিবেদন যে বিদেশ নীতি, এখান থেকে বেরিয়ে এসে অবশ্যই আক্রমণাত্মক বিদেশ নীতির দিকে যেতে হবে। হয়তো এরকম দুর্নিবার যে আমাদের প্রতিবেশী রয়েছে এবং যে প্রতিবেশী কখনো বিশ্বাস করা যায় না, তাহলে তার যে অধিকৃত ভূখণ্ড অন্যায়ভাবে তিব্বতী করেছিল, সেখানে নামকরণের পরিবর্তনের মধ্য দিয়ে যোগ্য জবাব দেওয়া যাবে। এবং ভারতের একটা অবশ্যই দাবি থাকবে যে আমরা জানি অতি দীপঙ্কর, যিনি পূর্ববঙ্গ থেকে বহু বছর আগে তিনি গেছিলেন তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য, এবং তার একটা অবদান রয়েছে। তো সেই রুট ধরেও ভারত একটা দাবি করতে পারে সেখানে তিব্বতে আমাদের একটা হিস্টোরিক্যালি আমরা কানেক্টেড। অর্থাৎ ভারত যদি এটা প্রমাণ করতে পারে, তাহলে চীনকে চাপে রাখা যাবে অন্তত। কারণ কাউন্টার স্ট্র্যাটেজি না নিলে চীনের মতো দেশের সাথে আপোষ করে দীর্ঘদিন চলা যাবে না। এটা একটা সাময়িকভাবে হয়তো সমস্যার সমাধান করা যাবে, কারণ চীনের প্রতি আমাদের যে বন্ধুত্বের বার্তা বারবার ব্যক্ত করেছে চীন, সুতরাং আমরা আক্রমণকে মনে করি শ্রেষ্ঠ পন্থা। দেবাশিস বাবু, এখান থেকে একটু জানার চেষ্টা করব, কারণ এর আগে তৃতীয়বারের জন্য এখনো শপথ নিয়েছেন নরেন্দ্র মোদীর নয়া ভারত, কিন্তু বিগত যে দুটি সরকার, যে দুটি প্রশাসন নরেন্দ্র মোদী চালিয়ে এসেছেন, কোথাও কি ভারত এটা বুঝে গিয়েছে অনেক আগেই যে চীন বা পাকিস্তানের মতো দেশগুলির সঙ্গে শুধুমাত্র সমঝোতা করে চলা আর সম্ভব নয়? যদি তাই হয়, তাহলে শপথের সময় কিন্তু বিদেশ মন্ত্রকের তরফ থেকে, অর্থাৎ বিদেশমন্ত্রী জয়শঙ্করও তিনি স্পষ্ট করেছেন যে পড়শি দেশ এই চীন এবং পাকিস্তানের সঙ্গে অবশ্যই সমস্যার সমাধান সেটা কিন্তু একটা প্রধান লক্ষ্য থাকবে, কিন্তু অবশ্যই সেটা কোনো সমঝোতার রাস্তা নয়, বরং প্রতি উত্তর দিতে হবে। এটা কি ভারত নিজেদের অবস্থান ক্রমশ দিনের পর দিন আরো স্পষ্ট করছে? তারই আরো একটা স্টেপ এই ঘটনা, নাম যুদ্ধ। এটা যেমন একটা কন্টিনিউশন, যে কন্টিনিউশনটা শুরু হয়েছিল 2014 থেকে 19-এর ওই সময়ে প্রথম পর্বে, সেটা বালাকোট দিকে একটা অ্যাসাসিন হয়েছিল। তারপরে আমরা দেখেছি
মিয়ানমারে একটা ছোট স্ট্রাইক করেছিল ভারত কিছু মানে বেশ কয়েক বছর আগে জঙ্গি দমনের জন্য। তারপরে গালওয়ান ইনসিডেন্ট দ্বিতীয় মানে পর্যায়ে দেখলাম আমরা 2020 সালে। এখন ওটার একটা কন্টিনিউশন, কারণ এর কন্টিনিউশন একটা কারণ হচ্ছে যে আমাদের উত্তরের যে প্রতিবেশী চীন এবং পশ্চিমের যে প্রতিবেশী পাকিস্তান, তারা আবার দুদেশ মিলিত হয়ে গেছে বেশ কয়েক বছর। তারা দুজন মিলিতভাবে অ্যাটাক করার চেষ্টা করছে, ভারতের ইন্টিগ্রিটি নষ্ট করার চেষ্টা করছে। চায়না চেষ্টা করছে উত্তর পূর্ব ভারতের অঙ্গরাজ্যগুলো যে রয়েছে সেখানে ইন্টিগ্রিটি নষ্ট করতে, নিরাপত্তা বিঘ্নিত করতে, বিচ্ছিন্নতাবাদ আন্দোলন করতে, পাশাপাশি সীমানা আক্রমণ করার মধ্য দিয়ে পাকিস্তান অনেকটা সেই পথে হেঁটেছিল। এবং যেহেতু পাক অকুপাইড কাশ্মীর নিয়ে ভারত খুব সচেতন, খুব দৃঢ় পদক্ষেপ নিয়েছে, এবং সেই ক্ষেত্রে ভারতের মূল কনসার্ন হচ্ছে শুধু পাকিস্তান নয়, চায়নাও। কারণ চায়না কিন্তু সেখানে মানে পাকিস্তানকে মদত দিচ্ছে, পাকিস্তানকে পুরো লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে অস্ত্র দেওয়া এবং স্ট্র্যাটেজিক যে নীতি নির্ধারণ করা সেটা সাহায্য করছে। সুতরাং ভারত বুঝে গিয়েছে যে যদি কড়া বার্তা না দেওয়া হয় এটা কখনোই এই সমস্যার সমাধান হবে না। সমস্যা হয়তো আদৌ সমাধান হবে না, অ্যাটলিস্ট ভারতের যে জাতীয় শক্তি নিরাপত্তা রক্ষা করার জন্য ভারত খুব মানে খুব চেষ্টা করছে এবং ভারত খুব দৃঢ় প্রতিজ্ঞ, এটা অন্তত এই বার্তাটা দেওয়া যাবে। এবং ভারত একটা ভয় পাবে, অ্যাটলিস্ট ভয় না পেলে এই দুর্বৃত্ত দুই প্রতিবেশী রাষ্ট্রকে আমরা কন্ট্রোল করতে পারবো না বা তাদেরকে আমরা ম্যানেজ করতে পারবো না। সুতরাং আগের দুই সরকারের একটা কন্টিনিউশন হচ্ছে এই তৃতীয় সরকারের শপথ বাক্য পাঠ করার পর যে বার্তা দেওয়া হলো চীনকে এবং পাকিস্তানকে, যদি তোমরা সমঝোতা করে বন্ধুত্বের বার্তা দাও, আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবো, ইকোনমিক কোঅপারেশন করবো, টেকনোলজি কোঅপারেশন করবো, অন্যান্য যে কূটনৈতিক সম্পর্ক দিক রয়েছে সেগুলোতে মজবুত করবো। কিন্তু যদি আক্রমণ করো, আমাদের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত ঘটাও, তাহলে আমরা প্রত্যুত্তর দেবো, আমরা কিন্তু কড়া পদক্ষেপ নেবো। এই বার্তা দেওয়া উচিত ছিল। তাহলে কি এখান থেকে কোথাও কি মনে হচ্ছে যে একদিকে মিত্রতার হাত বাড়িয়ে দেওয়া, সঙ্গে অবশ্যই আন্তর্জাতিক স্তরে সম্পর্ক উন্নীতকরণের একদিকে মরিয়া চেষ্টাও ভারতের তরফ থেকে এগিয়ে যাওয়া, সঙ্গে এটাও 62-র ভারত আর 2024-এর এই ভারতের মধ্যে যে একটা বিস্তর ফারাক এখন অন্তত রয়েছে, এবং তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা নরেন্দ্র মোদীর সরকার এই অবস্থানটাকে অনেক বেশি স্পষ্ট করার চেষ্টা করছে না চীনকে জবাব দেওয়ার জন্য? হ্যাঁ, অবশ্যই 62 ভারত 2024-এ ভারত এক নয়। ভারত অর্থনৈতিক দিক দিয়ে বলিয়ান হয়েছে। আগে ভারতের খাদ্য সংকট ছিল, তারপরে খাদ্য এখন আমরা রপ্তানি করি। আমাদের প্রযুক্তিগত ক্ষেত্রে মহাকাশ গবেষণা, পরমাণু শক্তি, আইটি এগুলো ক্ষেত্রে ডেভেলপ করেছি। পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে অবশ্যই আমরা অন্যতম শক্তি বিশ্বের, এটা ঠিক। চীনও অনেকটা শক্তিশালী, আমাদের চেয়ে একটু বেশি শক্তিশালী। পাকিস্তানও তার সাধ্য মতো অনেকটা সামরিক শক্তিতে বলিয়ান হয়েছে। এই তিন দেশই হয়েছে, ভারত একা হয়েছে তা নয়, ভারত অনেকটাই হয়েছে। এখন যেহেতু সামরিক পন্থা কোনো সমাধান নয়, কারণ আমরা আক্রমণ করলে ওরা প্রতি আক্রমণ করবে, ওরা আক্রমণ করলে আমরা প্রতি আক্রমণ করবো, রিটালিয়েট করবো। যেটা এই বার্তা দেওয়ার দুটো কারণ হচ্ছে বন্ধুত্ব এবং আক্রমণ। অর্থাৎ তারাও জানে যে যুদ্ধে যদি তারা জড়ায় আমাদের সাথে, আমরা প্রত্যুত্তর দেবো এবং যুদ্ধের ভয়াবহতা কি। এবং চায়না এটা জানে ভারতের সাথে যুদ্ধ করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র পাশে দাঁড়াবে, অস্ট্রেলিয়া বা অন্যান্য শক্তি পাশে দাঁড়াবে, এবং চীনের যারা অন্যান্য শক্তি রয়েছে তারা চীনের সাথে সরাসরি বিরোধিতা না গেলে ভারতকে সাপোর্ট করবে। এবং চীনের যে একটা বড় বাজার রয়েছে, এই বাজারটা হারানোর ভয় রয়েছে চায়নার। কারণ পাকিস্তানের কোনো মার্কেট ইকোনমি নেই, পাকিস্তান মার্কেট বা ইকোনমি নিয়ে চেষ্টা করে না, কিন্তু চীনের ডিপ্লোমেসিতে ইকোনমিক ডিপ্লোমেসি বা অর্থনৈতিক কূটনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং সেটা হারানোর একটা ভয় রয়েছে চায়নার। সুতরাং এই ক্ষেত্রে চায়নাকে যে পদ্ধতিতে আমরা হ্যান্ডেল করতে পারবো, পাকিস্তানকে সেই পদ্ধতিতে হ্যান্ডেল করতে পারবো না। আমাদের সাথে চায়না যত মানে শত্রুতে থাক না কেন, আমাদের কিন্তু ভালো গুড ট্রেডিং পার্টনার চায়না। চায়নার প্রয়োজন ভারতের মার্কেট, আর ভারতের প্রয়োজন চায়নার কিছু প্রযুক্তি, চায়নার কিছু র মেটেরিয়ালস এখনো আমরা কিন্তু আনি। এটা সত্যি কথা যে গালওয়ান ইনসিডেন্টের পরে আমরা সেলফ রিলায়েন্টের কথা বলেছি, কিন্তু এখনো কিন্তু সেলফ রিলায়েন্ট হয়ে উঠতে পারিনি। যতটা রাজনৈতিক ভাবে বার্তা দেওয়া হয় ততটা বাস্তবে হয় না, সেটা রাজনৈতিক নেতৃবর্গের মানে নীতি নির্ধারকদের একটা কৌশল। কিন্তু বাস্তবে এটা এখনো কিন্তু চায়নার প্রতি আমরা নির্ভরশীল, চায়না আমাদের মার্কেটের প্রতি নির্ভরশীল। সুতরাং একটা রেসিপ্রোসিটি আছে। সুতরাং এই অবস্থায় চায়নাকে আমরা যেভাবে যে স্ট্র্যাটেজিতে হ্যান্ডেল করবো, পাকিস্তানকে সেই স্ট্র্যাটেজিতে হ্যান্ডেল করতে পারবো না। পাকিস্তানকে আমরা এক পেশে ভাবে আক্রমণ করতে পারি, কারণ পাকিস্তান একটা ফেল স্টেট, একটা রোগ স্টেট, পাকিস্তানের সন্ত্রাসবাদী রাষ্ট্র, সেটা আমাদের কথা সারা বিশ্বের প্রমাণিত। সুতরাং পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ করলে সারা বিশ্ব কমিউনিটি এটা জানে যে যতবার আক্রমণ করেছে পাকিস্তানই ভারতকে আক্রমণ করেছে, এবং ভারতে যত নাশকতামূলক কর্মকাণ্ড রয়েছে সেটা পাকিস্তান ঘটায়। সুতরাং এমন একটি রোগ স্টেটকে ভারত যদি যোগ্য জবাব দেয়, সারা বিশ্ব তার পাশে দাঁড়াবে। কারণ হচ্ছে এটা একটা কমন প্রিন্সিপাল আছে, আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন
রাশিয়া এখান থেকে অর্থাৎ যে আগ্রাসন নীতির আমরা কথা বলছি বা চীন পাকিস্তান এরা বেশিরভাগ ক্ষেত্রে যে আগ্রাসী মনোভাব দেখিয়ে থাকে, সেখান থেকে দাঁড়িয়ে ভারতের এই অবস্থান। কারণ তিব্বত সেক্ষেত্রে এটা ঠিক যে চীনের কাছে একটা বোঝা, বা চীন এখনো তিব্বতে জুজু দেখে, কারণ দখলদারি আর স্বাধীনতা দুটো কখনোই এক বিষয় হতে পারে না। সেক্ষেত্রে তিব্বতের একটা জুজু দেখবার ভয় চীনের রয়েছে। তার প্রেক্ষিতে দাঁড়িয়েও ভারতের এই এক প্রকার ঠান্ডা মনোভাবাপন্ন ভাবে এগিয়ে যাওয়া, বা সেই সময়কার অতীশ দীপঙ্করের মতো একটা মনোভাব রেখে এগিয়ে যাওয়া। এছাড়াও তো একটা বিষয় যে অরুণাচল প্রদেশ সীমান্ত সুনিশ্চিত করলে একদম খোলা অরুণাচল প্রদেশের দাবি থেকে সরে আসতে হবে, সেই জায়গা থেকেও সে কারণেই একদম সুনিশ্চিত নিরাপত্তা বা নিয়ন্ত্রণ রেখা, সীমান্ত রেখা চাইনি চীন। এটাও একটা দিক। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমি আলোচনায় আসবার চেষ্টা করবো। দেবাশিস বাবু, আপনি সঙ্গে থাকুন। বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, দেবাশিস বাবুর কাছে যাবো আমরা অবশ্যই। কিন্তু এটাও ঠিক যে অরুণাচল প্রদেশের রাজনৈতিক সমীকরণ, মানে মানুষ কি চাইছে। একদম আমরা দেখেছিলাম যে এস জয়শঙ্কর তিনি বলছেন যে আজ যদি আমি তোমার বাড়িকে আমার বাড়ি বলে দাবি করি, তাহলেই তো সেটা আমার বাড়ি হয়ে যায় না, নাম বদল করলেও সেটা আমার বাড়ি হয়ে যায় না। চীনের এই দখলদারি যে সেখানকার সাধারণ মানুষ, অরুণাচলের মানুষ যে ভালো চোখে দেখছেন না, এটাও তো স্পষ্ট। একদমই দেবাশিস বাবু, অরুণাচল প্রদেশের রাজনৈতিক সমীকরণও বলছে যেখানে বিধানসভা 7টি, তার মধ্যে 46টা আসনেই বিজেপি জয়লাভ করে। অরুণাচল প্রদেশের লোকসভা কেন্দ্র 2টি, সেখানেও বিজেপিরই ক্লিন সুইপ। সেক্ষেত্রে চীনের এই আগ্রাসন নিতে যে অরুণাচল প্রদেশের মানুষও ভালোভাবে নিচ্ছে না, সেটাও তো রাজনৈতিক সমীকরণ তাই বলছে। হ্যাঁ, এটার সাথে কিছুটা সম্পর্ক থাকলেও পুরোটা সম্পর্ক আছে কিনা বলা মুশকিল। এটা তো ঠিক, অরুণাচল প্রদেশ ভারতের সাথে ভারতের অঙ্গ, এবং তারা নেপা যখন ছিল 60 দশকের প্রথম পর্যন্ত নেপা নামে পরিচিত ছিল। তারপরে যখন অরুণাচল প্রদেশ নামকরণ হলো, এবং তাদের অনুন্নয়ন নিয়ে একটা প্রথম দিকে অবশ্যই তাদের একটা অভিযোগ ছিল যে অরুণাচল প্রদেশ যে জিওগ্রাফিক্যাল চ্যালেঞ্জ, তার জন্য উন্নয়ন হয়নি ওখানে, বিশেষ করে কমিউনিকেশন সিস্টেম উন্নত হয়নি। তারপর ধীরে ধীরে অরুণাচল প্রদেশে কিছুটা ডেভেলপমেন্ট হয়। অরুণাচল প্রদেশে মানে মূল সমস্যা যেটা ছিল, দেখুন, উন্নয়নের সাথে সাথে আবার চাকমা একটা সমস্যা ছিল, যেটা দীর্ঘ বছর ধরে চাকমারা বসবাস করছে বাংলাদেশ থেকে এসে, সেখানে স্থানীয় জনগণের সাথে একটা বিরোধ ছিল। এবং স্থানীয় সরকার এখন দাবি করছে যে নতুন যে নাগরিকত্ব আইন হয়েছে, বা তার জন্য তারা মনে করছে যে চাকমা সমস্যার সমাধান হয়তো একটা অফিসিয়ালি হলো, এটা একটা বিষয়। পাশাপাশি হচ্ছে যে এই যে লোকাল যে পার্টি ছিল, সেই পার্টি প্রতি তারা খুব সন্তুষ্ট ছিল না। এর সাথে বিদেশিদের কি সম্পর্ক? অবশ্যই রয়েছে। এখন অরুণাচল প্রদেশের জনগণ দেখছে বারবার আমরা আক্রান্ত হচ্ছি, এবং সেখানে আক্রান্ত হওয়ার ফলে আমাদের নাগরিক জীবনে অনিশ্চয়তা, হিউম্যান সিকিউরিটি মানে মানবিক নিরাপত্তা অনিশ্চয়তা রয়েছে, লাইফ থ্রেটেন হয়েছে। তো এই সরকার আসার পরে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন সময় যেভাবে অ্যাটাক করছে বা কাউন্টার অ্যাটাক করছে বা ছেড়ে কথা বলছে না, কারণ একটা নিরাপদ অনুভব করছে। সুতরাং তারা মনে করছে যে আমাদের সিকিউরিটি, টেরিটোরিয়াল সিকিউরিটি আরো মজবুত হবে, এর সাথে সাথে আমাদের নাগরিক নিরাপত্তা, জননিরাপত্তা মজবুত হবে, এবং তার জন্য এই শক্তিশালী একটা সরকার দরকার, এটা তারা মনে করতে পারে। এই ভাবনা থেকে হয়তো তারা বিজেপিকে ভোট দিয়েছে। তাছাড়া স্থানীয় রাজনীতির অবশ্যই তো অসন্তুষ্টি ছিল আগের রাজনৈতিক দলের প্রতি, যারা চালাতো আগে অরুণাচল প্রদেশে, চেঞ্জ হয়েছে। এবং দ্বিতীয়ত আমি যেটা পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশটা এমন একটি জায়গা যেখান থেকে চীনের একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে। তাই চীন চাইছে ওখান দিয়ে যদি কোনো একটা অ্যাক্সেস করা যায়, তাহলে চীন এই অঞ্চলে টোটাল তার নিয়ন্ত্রণটা সুস্পষ্ট করতে পারবে। এবং অরুণাচল প্রদেশ মানে যে ডেভেলপমেন্টের একটা পার্ট হচ্ছে, এখন দেখবেন ছোট কিছু এয়ারপোর্ট হয়েছে অরুণাচল প্রদেশে, তো যাতে করে ওখান থেকে ডিরেক্ট কোনো যদি ইভেন্ট হয় যা চালাতে পারে চীনের বিরুদ্ধে, অর্থাৎ যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অরুণাচল প্রদেশের তো ছিল, এবং এটার নিরাপত্তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার, ডিফেন্স মিনিস্ট্রি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব গভীরভাবে ভাবিত। এবং সেখানে কিন্তু একদিন ট্রান্সপোর্টের জন্য মানে সিভিল যে এয়ারপোর্ট, সিভিলিয়ানদের জন্য সেটা নির্মাণের একটা অগ্রগতি হয়েছে। পাশাপাশি যে এয়ারপোর্ট যে বিমান ঘাঁটি নির্মাণ, সেখানেও কিন্তু অনেকটা এগিয়েছে। সুতরাং এই অরুণাচল প্রদেশের নিরাপত্তা অনুভব করছে যে আমরা নিরাপদ আগামী দিনে, অবশ্যই তারা সেই ভেবে একটা সমর্থনের দিকে হাত বাড়িয়েছে অবশ্যই সরকার। দেবাশিস বাবু, এখান থেকে একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে। অরুণাচলে বিজেপির ভালো ফল করা এবং আবারও বিজেপির ক্ষমতায় ফেরা, এত ভালো একটা রেজাল্ট, সঙ্গে
এখন ড্রাগনের কৌশল তাদের উপরই পাল্টা দেওয়ার চেষ্টা করছে ভারত। আমি বলছি নয়া পন্থা অবলম্বন করছে ভারত। কোথাও কি ভারত বুঝে গিয়েছিল, বিশেষ করে যে চীনের মতন দেশ, চীনের মতো শক্তিশালী একটি রাষ্ট্রের সঙ্গে লড়তে গেলে সঙ্গে মিত্রতা এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নত করার পাশাপাশি যদি জবাব দিতে হয়, তাহলে সেটা গালওয়ান সংঘর্ষের পর সেটা অনেক বেশি প্রয়োজন বলে কি মনে করেছে ভারত, এবং তারপর থেকে একটা সুষ্ঠু অবস্থান নিয়ে বিশেষ করে চীন এবং পাকিস্তান তো রয়েছে, তাদেরকে আরও বার্তা, তাদের প্রতি অবস্থান স্পষ্ট করার পথেই ক্রমশ এগোচ্ছে ভারত। অবশ্যই অবশ্যই, কারণ হচ্ছে দেখুন সাউথ ব্লক এটা বুঝে গিয়েছে যে চীনকে শুধু আলোচনার টেবিলে বসিয়ে শান্তি চুক্তির মাধ্যমে বা সীমানা সমস্যা সংক্রান্ত বিভিন্ন আলোচনা মাধ্যমে চীনকে ম্যানেজ করা যাবে না। চীনকে ম্যানেজ করতে হলে কড়া বার্তা দিতে হবে, অর্থাৎ দেয়ার ইজ এ ওয়ার বিটুইন এলিফ্যান্ট অ্যান্ড ড্রাগন। তো আমরা যে কম শক্তিশালী নয়, মানে জায়ান্ট সাইজ, এবং আমরা ক্রমাগত অর্থনৈতিক দিক দিয়ে বলিয়ান হচ্ছি না এবং ডিফেন্সের দিকে বলিয়ান হচ্ছি না। সারা বিশ্বে আমাদের একটা অ্যাক্টিভিটি আছে, যে অ্যাক্সেপ্টেবিলিটি কিন্তু চায়নার নেই। চায়নাকে সমীহ করে হচ্ছে ওর প্রচুর ক্যাপিটাল রয়েছে, ইনভেস্ট করে, এবং বিভিন্ন লিস্ট ডেভেলপ কান্ট্রিজ গুলো তাদের কাছ থেকে প্রচুর লোন নিয়েছে, সেই লোনগুলো পরিশোধ করতে পারছে না এবং ডেট ট্র্যাপে পড়েছে। এবং দক্ষিণ এশিয়ার এই দেশগুলো কিন্তু বুঝতে পেরেছে, আমি একটা ডাইমেনশনে বলছি যে মালদ্বীপ, শ্রীলঙ্কা থেকে শুরু করে আফ্রিকার কেনিয়া অনেক দেশ পড়েছে। সুতরাং সেই দেশগুলো কিন্তু এখন বুঝতে পেরেছে চীন তাদের কেন শত্রু, অর্থাৎ তারা তাৎক্ষণিক লোন নিয়ে লোন শোধ করতে পারেনি, রিপে করতে পারেনি, ডেট ট্র্যাপে পড়েছে। সেই দেশগুলো কিন্তু আস্তে আস্তে ভারতের দিকে আসবে, যে ভারতও কম চীনের মতো সামর্থ্য নেই, কিন্তু লাইন অফ ক্রেডিটের মানে লোন দেয় বিভিন্ন দেশকে, এবং একটা হার্ড কন্ডিশন থাকে না। ফলত সেই দেশগুলোর কিন্তু একটা সম্পর্কতা ভারতের ভারত পাচ্ছে, অর্থাৎ ভারতের কাছে মানে সেই দেশগুলোর বন্ধুত্বের একটা সেতু বন্ধনের একটা সুযোগ থাকে। সুতরাং তারাও কিন্তু পরবর্তীকালে অর্থনৈতিক ভাবে সম্পর্ক চিন্তা করবে, চীনকে এইভাবে চাপ দেবে। কোনো একটা দেশকে শুধুমাত্র সামরিক উপায়ে আক্রমণ করার চাইতেও যদি সেই দেশকে অর্থনৈতিক ভাবে বয়কট করা হয়, তাহলে সেই দেশ এমনি এমনি দুর্বল হয়ে যাবে, সেই দেশ সামরিক খাতে ব্যয়বরাদ্দ কমিয়ে দেবে, এবং সেই দেশ কতটা ভাববে যাদের পলিসি চেঞ্জ করা প্রয়োজন, তাদের চায়না আগামী দিনে ওইভাবেও ভাববে। শুধু ভারত দ্বিপাক্ষিক ভাবে চায়নাকে চাপ দিচ্ছে না, বিশ্ব নাগরিক সমাজ, যেটা ইন্টারন্যাশনাল কমিউনিটি, সেই মানে মঞ্চ কূটনৈতিক ভাবে মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসির মাধ্যমে ভারত চেষ্টা করছে চীনকে কোণঠাসা করার জন্য। সেক্ষেত্রে এটাও দেখার জায়গা যে চীন, পাকিস্তান এরা যদি এদের আগ্রাসন নীতি আরো বেশি করে চাপিয়ে দেয় বা আরো বেশি তৎপর হয়, তাহলে আমাদের ক্ষেত্রে বিদেশ নীতির কোনো পরিবর্তন পড়ছে কিনা ভারতের ক্ষেত্রে, সেদিকেও নজর